বোন, তার স্টেপ মানে কি শুধুমাত্র যৌতুক দিতে পারতেছেন না বলে আপনার নির্যাতন হইলো, অত্যাচার হলো এবং ডিভোর্স হইলো? পড়ালেখা করলে নাকি মেয়েরা আরেক ছেলের সাথে চইলা যায়, ইউনিভার্সিটিতে এর জন্য পড়া যায় না বিয়ের পরে। ফাত্রামি কথা। আমাকে মারার পরে সে কি করলো, আমার ড্রেসিং টেবিলের মধ্যে একটা পাঞ্চ করে মানে তার হাত কেটে ফেললো। অ্যান্ড এলাকার মানুষজন জড়ো করে তাদেরকে দেখাইলো ওই যে অর্জন আমার হাত কেটে গেছে, আমার রক্ত পড়তেছে, রক্ত পড়তেছে। ফ্ল্যাটটা থাকার অফেয়ারে ছিলাম। ইউ ওয়ার স্যাড এবং মনে হচ্ছিল যে চোখের এই জায়গাটা জল এসে আটকে আসছে। হোয়াট হ্যাপেন্ড? জি ভাইয়া, আমার লাইফে আজকে মানে আমি কখনো চিন্তা করিনি আমি এরকম একটা প্ল্যাটফর্মে এসে আমি আমার লাইফের স্টোরি শেয়ার করব। বাট আমি বাধ্য হয়েছি আসতে, কারণ আমি আমার লাইফে এমন এমন কিছু জিনিস ফেস করেছি যা আমি চাই যে ওয়ার্ল্ডের স্পেশালি সকল মহিলা মানুষ, সকল মেয়েরা জানুক, যেন তারা তাদের লাইফটা আমি যেভাবে ডিস্ট্রয় করেছি বা আমার লাইফটা যেভাবে ডিস্ট্রয় করা হয়েছে, যাতে তারা তাদের লাইফটা সেরকমভাবে নষ্ট না হয়। বলো। আমার বিয়ে হয়েছিল গত ৫ বছর আগে। ফ্যামিলিগতভাবে পারিবারিকভাবে বিয়ে ছিল। প্রেমের বিয়ে না? না, প্রেমের বিয়ে না। আমার পারিবারিকভাবে বিয়ে ছিল। বিয়ের সময় আরকি আ যার সাথে যার আমার বিয়ে হয় সে আমার খালাতো ভাই হয়। আপন খালাতো ভাই? না, আপন খালাতো ভাই না, আমার আম্মুর চাচাতো বোনের ছেলের সাথে আমার বিয়ে হয়। ওকে। সো সেই দিক দিয়ে আরকি উনি আমাকে দেখে অনেক পছন্দ করে অ্যান্ড আ যৌতুকটা তো এখন নিষিদ্ধ সম্ভবত। কিন্তু উনি মানে ওটা প্রোভাইড করে যে উনি কোনো কিছুই চায় না। আমাকে অনেক পছন্দ করে, তার ছেলের ঘরের বউ করে নিতে চায়। ওকে দেন বিয়ের পরে মানে আমার উপর আস্তে, আস্তে টর্চার শুরু হয়। কিরকম? যেমন আ তখন আমার জাস্ট কাবিন হয়। আমাদের সমাজে হচ্ছে কাবিনের সময় তো কোনো কিছু দেওয়া মেইনলি হচ্ছে যখন তুলে দেওয়া হয় অনুষ্ঠানের পরবর্তীতে হচ্ছে প্রপার ভাবে সবকিছু গুছিয়ে দেওয়া হয়। কি কিন্তু গুছিয়ে দিবে? মানে ফার্নিচার এগুলো কেন দিবে? এ তো এগুলা যৌতুকের মধ্যে পড়ে। তারা তারা ফার্স্ট এ ক্লেইম করছে তারা কোনো কিছু চায় না। দেন আস্তে, আস্তে আরকি ওইটার আমার উপরে মেন্টালি ট্রমাটাইজড করা হয় আমাকে অনেক, যে একটা রিক্শাওয়ালাও খাট দেয়। আমার বাবার বাড়ি থেকে কেন খাট দেয় না? আমার হাসব্যান্ড তার আপনার হাসব্যান্ড কি এত ফইন্নি যে আপনার ওর বাসায় খাটও নাই? হ্যাঁ, এটা হচ্ছে মেইন পয়েন্ট। মানে আমার হাসব্যান্ড হচ্ছে ২ ভাই বোন, তার বোন ইটালি থাকে। ইটালি থেকে এসে সেই ফার্স্ট এ মানে আমাকে দেখে সে কি আমাকে সহ্য করতে পারল না নাকি আমি বলতে পারতেছি না। বাট মানে তার ১ম ওয়ার্ডটা আমাকে দেখেই, জীবনের ১ম সে আমাকে দেখছে, আমি তাকে দেখছি। সে আমাকে দেখে ১ম ওয়ার্ডটা এরকম যে, "তুমি আমার ভাইকে আমার কাছ থেকে কেড়ে নিচ্ছ। আর তুমি তোমার বাবার বাড়ি থেকে কিছু নিয়ে আসো নাই কেন? একটা রিক্শাওয়ালাও খাট দেয়, অথচ তোমার বাবার বাড়ি থেকে খাট দেওয়া হয় নাই।" এটা বলার সেই কে? এটাই মেইন কথা, এটা বলার সেই কে? তার চেয়ে বড় কথা, দেন এটা কেন বলবে? ওই যে উনার আমার বাবার বাড়ি থেকে অনেক চাওয়া, অনেক আশা। দেন আস্তে, আস্তে শুরু হয় যে আমার বাবার বাড়ি থেকে তার হাসব্যান্ড আসবে ইটালি থেকে, তার হাসব্যান্ডেরকে টাকা দিতে হবে, বা ফার্নিচার দিতে হবে, কাপড়-চোপড় দিতে হবে, ঘর সাজায় দিতে হবে, পিঠা, ডালা, এটা ওইটা, আস্ত খাসি লাগবে। মানে ইচ অ্যান্ড এভরিথিং তখন আমার উপর এগুলা চাপায় দেওয়া উনি হয়। কি আপনার বোনের জামাই? তা আরকি উনি আমার খালাতো বোন, কিন্তু আমাদের আরকি পার্সোনালি কখনো দেখা সাক্ষাৎ হয়নি। আমার আম্মুর সাথে আরকি তার বোনের সাথে সম্পর্ক তো ছিল। নিজের মেয়ে হইলে কিন্তু হয়তো সাধ্যে থাকলে মানুষ করে। হ্যাঁ, কিন্তু আরেকজনের জামাইয়ের জন্য কেন বলবে সে? সে ওইটা তার হাসব্যান্ডের জন্য টাকা দিতে হবে, এগুলা। পরে আমার বাবাকে আমি বলি, আমার বাবা বলে, "ঠিক আছে। তারা আগে চায়নি, এখন চাইছে, তোমার সুখের জন্য আমি সব করতে রাজি আছি।" আমার ওকে। বাবার তখন মানে
বিজনেসে লস খাওয়ার কারণে ওই টাইমে আমার বাবার কোনো ইনকাম সোর্স ছিল না, মানে হুম। একদমই ইনকাম সোর্স ছাড়া অনেক টাকা আমরা একসাথে লস খেয়ে যাই, মানে হুম। আকাশ থেকে জমিনে পড়ে যাওয়া যেরকম আমার অবস্থাটা ওই টাইমে সেরকম। হুম। আর সেই অবস্থায় আমার বিয়ে হয়েছে, বিয়ের আগে তাকে গুছিয়ে সবকিছু বলে নেওয়া হয়েছে, যেহেতু সে আমার আম্মুর বোন হয়। হুম। তখন সে হ্যাঁ হ্যাঁ বলছে, শুধু মেয়ে চায়, কিছুই চায় না, আর বর্তমান তো কেউ কিছু দেয় না, হুম। অনেক কথাই বলা হয়েছে। বাট দেন আমার উপর আস্তে আস্তে, মানে তার মেয়ে যখন ইটালি থেকে আসে, আমার হাজবেন্ডের বোন আমার নন আসছে, উনি আর কি এগুলা স্টার্ট করে। দেন আমার বাবা না পেরে আমাদের লাস্ট একটা ফ্ল্যাট ছিল, মানে যে ফ্ল্যাটে আমরা থাকতাম বা আমার বাবা মা থাকতো, লাস্টলি ওই ফ্ল্যাটটা আমার বাবা সেল করে দেয়। অ্যান্ড মানে আমার খুশির জন্য, যাতে আমাকে মেন্টালি প্রেশারাইজড না করা হয়, আমাকে যাতে এগুলো কথা শোনা না হয়, আমার বাবা ফ্ল্যাটটা থাকার জায়গা বেচে আপনার শ্বশুরবাড়ির জিনিসপত্র দিতে চায়? হ্যাঁ, পাগল নাকি? আমার বাবা তখন আমার বাবার লাস্ট অ্যাসেটটা পর্যন্ত সেল করে তাদের মানে সকল চাহিদা পূরণ করার চেষ্টা করছে। আমার বাবা ওই টাইম মানে ৫ বছর আগেই তখন ৭ লাখ টাকার ফার্নিচার প্রোভাইড করছে। তার বোনের জামাইয়ের হাতে টাকা পয়সা ইচ অ্যান্ড এভরিথিং, ডালা, কুলা, খাসি যেভাবে যেটা চাইছে। অ্যান্ড আমাকে ৩ ভরি গহনাও তো ওই টাইম আমার বিয়ের টাইম আমাকে দেওয়া হয়। যাতে আমি শান্তিতে থাকি। দেন তখন আমি ইউনিভার্সিটিতে পড়তেছি রানিং। তারা বিয়ের পর আমার পড়ালেখাটা বন্ধ করে দিল। তখন আমি রানিং ইউনিভার্সিটি স্টুডেন্ট, ফার্স্ট ইয়ারে তখন আমি পড়তেছি, ফার্স্ট সেমিস্টার এক্সামও আমার শেষ। সেই অবস্থায় তারা বিয়ের আগে আমি এটলিস্ট মানে আমাকে যখন বলা হয়েছে, মা তুমি কি চাও, তোমার কোনো আশা আছে নাকি, আমি বলছি যে হ্যাঁ খালামণি, আমার একটাই আশা, আমি পড়ালেখা করতেছি, আমার স্টাডিটা যাতে বন্ধ না করা হয়। হুম। বলে হুম। ঠিক আছে, এটা আরো ভালো কথা, আমার ছেলের শিক্ষিত হবে, আমি আরো খুশি। কিন্তু এট দ্য এন্ড বিয়ের পরে আমার সেই পড়ালেখাটাও বন্ধ করে দেওয়া হয়। অ্যান্ড আমি যখন সেই বিষয়টা কোয়েশ্চেন করি যে কেন এরকম আমার সাথে করা হইলো, আমাকে তো বিয়ের আগে বলে নেওয়া হয়েছে, তাদের অ্যান্সার হচ্ছে আমি আরেক ছেলের সাথে চইলা যাব। পড়ালেখা করলে নাকি মেয়েরা আরেক ছেলের সাথে চইলা যায়, ইউনিভার্সিটিতে এর জন্য পড়া যায় না বিয়ের পরে। ফাত্রামি কথা। দেন আমার ঘরে একটা এই বাচ্চা আসে লজিক আমার, যারা দেয় বিয়ের পরে বোরে পড়াইলে ফাত্রামি কথাবার্তা। মানে তখনও আমি তাও ওই রিলেশনটা ত্যাগ করি নাই। মানে তখনও আমি ওইটা ছেড়ে আসার চেষ্টা করি নাই। দেন আমার একটা ছেলে হয়। ছেলেকে নিয়ে আমি যতটুক সম্ভব আমার গুছিয়ে চলার চেষ্টা করছি। কিন্তু আমি যত যাই করি না কেন, তাদের মন কখনোই জয় করা যায় নাই। ইভেন আস্তে, আস্তে সে যে আমার খালামণি, কিন্তু আমার বাবা ওই বাসায় আমাকে মেয়ে বিয়ে দিছে। আমার বাবা আমাকে দেখতে যেতেই পারে। আমার বাবা আমাকে দেখতে যাক, এটা সে কখনোই পছন্দ করে না। আমার শাশুড়ি মানে ডিরেক্ট অকথ্য ভাষায় গালাগালি আমার বাবা-মাকে। মানে যেগুলা মনে হয় আমি সোশ্যাল মিডিয়া ক্যামেরার সামনে আমি এগুলা বলাটা আমার পক্ষে পসিবল না। ওয়েট। আপনার বাপ গেছে আপনারে দেখতে, এতে হ্যাঁ। গালাইবে কেমনে? আমার বাবাকে সে যাইতে দিবে না তার বাসায়, আমার বাবা-মা, আমার ফ্যামিলি মানুষ যাক, সে আপনার এটা বাপকে অপমান করার পছন্দ সাহস করে না। কোত্থেকে রাখবে? সে এটা পছন্দ করে না। পছন্দ না করার রিজন আপনি হচ্ছে, বুঝা বলতেছেন কথাটা? হ্যাঁ, আমি প্রত্যেকটা কথা ভাইয়া, মানে আমার লাইফের যে ঘটে যাওয়া, আমি বললাম না, আমি অনেক বাধ্য হয়ে এই প্ল্যাটফর্মে আসছি, যাতে আমার জীবনটা দেখে যাতে আমার মতো অন্য মেয়েরা যাতে সাফার না করে। একটা বাপ তার মেয়েরে দেখতে যাবে, এতে গালাগালি সহ্য করতে হবে তারে? মানে তারা আমার ফ্যামিলির মানুষকে একদমই দেখতে পারে না। মানে এমন একটা ওয়ার্ড ইউজ করছে, এই কালা বেটা যাতে আমার বাসায় না আসে। আপনার বাপকে? আমার বাবা কালো। আমার বাবা যাতে তাদের বাসায় পাড়া না দেয়। তারপর আর আপনি ছিলেন তার ওই রিজনটা আমি বাসায়? জানতে চাওয়ায়, রিজনটা তারা দেয় যে তার মেয়ের হাসব্যান্ড যখন আসছে, তার মেয়ে তো পরবর্তীতে ইতালি চলে যায়। তার মেয়ের মইরা যাক হাসব্যান্ড, দুনিয়াতে। আপনি তারপরে ওই বাসায় ছিলেন যখন আপনার বাপকে হ্যাঁ, ওই বাসা থেকে বের করে দিছে? হ্যাঁ, আমি তারপরও ওই বাসা আপনি ছেড়ে মেয়ে আসিনি। বলে নিজেরে দাবি করেন, তারপরে আপনার বাপের মেয়ে দাবি করেন আপনি? লজ্জা লাগে না আপনার? বাপ মার সম্মানও আপনি নষ্ট করছেন। আপনার বাপরে বাইর করে দিছে, অপমান করছে, তারপর আপনি সেই বাসায় দিব্যি সংসার করতেছেন। ভেরি গুড। তখন আমার একটা বাচ্চা, আমি ওইটাই ফিউচার চিন্তা করছি যে বাচ্চাটা বড় হয়ে আপনার আমাকে বাচ্চার ফিউচার যাতে, আপনি দেখতেছেন, আর আপনার বাপের বাচ্চার ফিউচার আপনি দেখতেছেন না, প্রেজেন্ট আপনি দেখতেছেন না। কি সেলফিশ আপনি। আমি সেটাই, মানে তখন আমি আমি জাস্ট আমার বাচ্চাটার কথা চিন্তা করছি যে আমার বাচ্চাটা এরকম বাবা হারা হবে। আমি কোনোভাবে, তখন আমার বাবা আমাকে বুঝাইছে যে থাক, অসুবিধা নাই, আমি না গেলাম, তোমাকে আমি ভিডিও কলে দেখবো, আরে তাও তুমি সুখে থাকো। পরে এটলিস্ট মানে আমার এটাই আশা আপনার ছিল বাপ কি ডাকাত, যে চোর, বাটপার, ছিনতাইকারী? না,
তাদের মানে তারা এরকম কথা বলে যে মানে দেখতে পারে না যে আমার বাবা কম দিয়ে দিছে, তাদের আশা পূরণ করতে পারে নাই। আর ইভেন আমাকে এরকম খোঁটা দেওয়া শুরু হলো যে তার ছেলের জন্য নাকি অনেক জায়গা থেকে এরকম প্রস্তাব আসছে, তার ছেলেরে গাড়ি দিবে, বাড়ি দিবে, মেয়ের বাবা গাড়ি বাড়ি দিয়ে বিয়ে করাবে। দেন আমি এট দ্য এন্ড, মানে আমি কখনো মুখে মুখে তর্কে জড়াইনি, আমি খালি শুনছি, কিন্তু এট দ্য এন্ড এই কথাগুলো শোনার পরে আমি মুখে মুখে তর্কে জড়াইছি। আমি বলছি যে তাহলে সেই জায়গায় বিয়ে দেওয়া উচিত ছিল, আমার কাছে বিয়ে না, আমার সাথে বিয়ে না দিয়ে। এন্ড যে জায়গায় আমার বাবার সম্মান নেই সেই জায়গার মধ্যে তো আমার থাকা কোনোভাবেই পসিবল প্রশ্নই না, ওঠে না। কোনোভাবেই সে পসিবল না। ছেলে হোক মেয়ে হোক, প্রশ্নই কারণ ওঠে না। আমার জন্মদাতা বাবা, আমার বাবা আমার জন্য তার লাইফে অনেক কিছু করছে। মানে আমি যে আমার বাবার মেয়ে, আমার একটা ভাই আছে, আমার বাবা আমার ভাইয়ের জীবনের কথা চিন্তা করে নাই। আমার বাবা তার লাস্ট অ্যাসেটটুকু পর্যন্ত সেল করে তাদের, মানে আমার সুখের, যাতে তারা আমাকে মেন্টালি ফিজিক্যালি টর্চার না করে, সেজন্য আমার বাবা তাদের জন্য সবকিছু, আমার বাবার সবকিছু ত্যাগ করে দেয়। আপনার কি গায়ে হাত তুলছে? হ্যাঁ, আমাকে এট দ্য এন্ড অনেক মারধর করা হয়েছে। মানে সে এমনভাবে মার দেয়, অ্যান্ড আমার হাজব্যান্ড এরকম আমার ঘাড়ের উপর চাপ দিয়ে পিঠে মাথায় ইচ্ছা মতো মানে কিল ঘুষি থাপ্পড় এরকম ভাবে মার দিছে। মানে এতটা চালাক যে ফেসে মারলে তো ফেসে মার্ক হয়ে যাবে, এছাড়াও আমার হাতের মধ্যে পিঠের মধ্যে এগুলো অনেক মার্ক ছিল। অ্যান্ড আমাকে মারার পরে সে কি করলো, আমার ড্রেসিং টেবিলের মধ্যে একটা পাঞ্চ করে মানে তার হাত কেটে ফেললো। অ্যান্ড এলাকার মানুষজন জড়ো করে তাদেরকে দেখাইলো ওই যে অর্জন আমার হাত কেটে গেছে, আমার রক্ত পড়তেছে, রক্ত পড়তেছে। অথচ জানোয়ারের মতো আপনার মারলো। অথচ আমাকে মারলো যে সেটা কোনো প্রুফ নেই। এখন আমি তো পিঠ মাথা থেকে তো মানুষকে দেখাইতে পারি না যে এরকম ভাবে আমাকে মারা হয়েছে। একবারই গায়ে হাত তুলছে না অনেকবার? অনেকবার, ৩-৪ বার এরকম আমার সাথে হয়েছে। আপনি তারপর পুলিশে বলেন নাই না, কেন? বলি নাই। দোষ তো সব আপনার, আমি দেখতেছি আপনি প্রতিবাদ করেন নাই। আমার মধ্যে তখন ইচ্ছা ছিল যে সংসারটা, মানে আমার একটা বাচ্চা আছে, তার বিয়ে হবে ফিউচারে, আমার বিয়ে হবে, বিয়ে না হইলেও যার যার লাইফে আগায়, আমার বাচ্চাটা মাঝখান দিয়ে সাফার করবে। একবার মানে কেউ গায়ে হাত তুললে যদি পরের বার মানে প্রতিবাদ না করা হয়, পরের বারের জন্য সার্টিফিকেট হ্যাঁ, দেওয়া হয় যে তুমি সেটাই। আমারে মারতে পারো। এটাই আমি সবার কাছে, আমি স্পেশালি সকল মহিলা মানুষদের কাছে বলতেছি, বিয়েটা সলিউশন না কোনো। অবশ্যই পড়ালেখা শেষ করবেন, নিজের পায়ে এস্টাবলিশ হবেন, নিজেকে আর্নিং সোর্স রেডি করে তারপর বিয়ে বসবেন, বিয়ের True. পিড়িতে বসবেন, যেন আপনার বাবা মার অন্য মানুষের কাছে অপমান অপদস্থ না হইতে হয়। একদম আপনার বাবা মার জন্য যাতে আপনি নিজেই 100 থাকেন, যে অবশ্যই একটা পুরুষের আমার লাইফে না থাকলেও আমার লাইফ আমি চলে খেতে পারবো। অবশ্যই। এর জন্য আমি বাধ্য হয়ে মানে এট দ্য এন্ড, আর সব থেকে বড় কথা আমার ভুলগুলো যেগুলো, যে আমি প্রথমবার যখন থাপ্পড় খাই, প্রথমবারই আমার এটা এগেইনস্ট স্টেপ নেওয়াটা উচিত অবশ্যই। ছিল। আপনার বাপও এখানে আপনার গায়ে হাত তোলার ইয়েটা এখানে অধিকার রাখে না। আমার ভুল। আমার 24 বছরের লাইফে আজ পর্যন্ত আমি মায়ের খাই নাই। এই লাইফের ফার্স্ট আমি হাজবেন্ডের হাতে মায়ের খাইছি। 18 হয়ে গেলে বাপও গায়ে হাত তোলার অধিকার রাখে না। আমি মায়ের খাইছি। আমি মায়ের খাইও এই কথাগুলা তোলার জন্যই, যে আমি যেরকম মায়ের খেয়ে খেয়ে থাকছি, আপনারা কখনোই ভবিষ্যতে সুখের আশায় মায়ের খেয়ে খেয়ে থাকবেন না। বাবা মাকে অপমান করে যাবে, কখনোই বাবা মার অপমানকে চুপ করে সহ্য করবেন না। তখনই স্টেপ তুলবেন, রাইট। তখনই আপনারা আইনিগতভাবে স্টেপ নিবেন, অ্যান্ড অবশ্যই রেইজ ইউর ভয়েস। তার মানে সবাই কি যার যার বোন, step- তার মানে কি শুধুমাত্র আপনি যৌতুক দিতে পারতেছেন না বলে আপনার নির্যাতন হলো, অত্যাচার হলো এবং ডিভোর্স হলো? হ্যাঁ, ডিভোর্সের কারণ আরো আছে। ডিভোর্সের কারণ হচ্ছে ওর বোন আসে, আবারও ইটালি থেকে আসে। আমি মেইনলি ওর বোন আর ওর মা হচ্ছে ডিভোর্সের কারণ। মানে আমি, মানে ননদ এবং শাশুড়ি ডিভোর্সের হ্যাঁ, কারণ? তারা হচ্ছে ডিভোর্সের কারণ। আমি সারা জীবন তাদেরকে ব্লেম করে যাব, কারণ আমার ননাস এরকম একটা মানুষ, সে যে একটা মেয়ে, তার সাথে যেগুলো হইতে পারতো সে কখনোই চিন্তা করে না। সে আসার পরেও আমাকে ট্রমাটাইজড করে, মানে আমাকে অনেকভাবে মেন্টালি প্রেশার করে। অ্যান্ড তার ভাইকে সে বলে, মানে আমার বার্থডেতে একটা কেক আনছে দেখে তার ভাইয়ের সাথে সে তুমুল ঝগড়া। মানে কি বার্থডেতে কেক আইনা দেওয়া যাবে না। বুঝলাম না কেন? হ্যাঁ, আমি বলতে পারি না তারা কি সাইকো না, আমাকেই পার্সোনালি সাইকো বানায় ফেলতেছে। আমি মেন্টালি অনেকটা, বার্থডেতে কেক আনা যাবে না কেন বোন? কি সমস্যা? সে সহ্য করতে পারে না, তার পছন্দ না এগুলা, তার তো এইসব তার বার্থডেতে তো তার করতেছে এইসব না। ন্যাকামো পছন্দ না। এটা তো তার বার্থডেতে করতেছে না। এগুলো তো তাদের বোঝানো যাবে না, তার এইসব ন্যাকামো পছন্দ না। আর তার কথা হচ্ছে যে সে আসছে, আমি তার পিছনে একটা কাজের মানুষ যেরকম থাকে সেরকম ভাবে আমি তার পিছনে সময় দিব, তার পিছনে খাটবো, তার আঁচল ধরে ধরে ঘুরবো। আমি নাকি এগুলা কিছুই করি নাই। কেন করবেন? আমি কোনো ট্রাই করি নাই তার বাট জন্য। কেন করবেন? আমি তার হাজবেন্ডের জন্য কোনো কিছু করি নাই। কেন করবেন? আপনি তার কর্মচারীও না।
আমি তো তাদের কাছে কর্মচারী, সে ডিরেক্ট বলে যে আমি আমার ভাইকে বিয়ে করায় আনছি, শোকেসে সাজায় রাখার জন্য বিয়ে করে আনিনি, আমি কাজের জন্য বিয়ে করে আনছি। তাহলে তো একটা কাজের মহিলাকে বিয়ে করানো উচিত ছিল। কিন্তু কাজের মহিলা বিয়ে করলেও তো 5 কাজের জন্য টাকা নিত, বুয়ার চার্জ নিত। এই যে ফ্রি বুয়ার চার্জ ছাড়া ফ্রি পাওয়া যায় বিয়ে করলেই, উল্টা যৌতুকও পাওয়া যায়, ফার্নিচার পাওয়া যায়, টাকা পয়সা পাওয়া যায়, বাচ্চা হইলে বাচ্চার চেইন পাওয়া যায়, আংটি পাওয়া যায়, ইচ অ্যান্ড এভরিথিং। আপনাদের যে বাসাটা বেচে দিলে এখন থাকে কই বাপ? ভাড়া থাকে, আপনি কই থাকেন? বাবা মার সাথেই থাকি। তাহলে নিজের বাপের বাড়ি বেইচা দিয়া মেয়ের সংসার ঠিক করতে গেল, মেয়ের সংসারও হইল না, নিজের বাপের বিশেষ বাড়ি এই বয়সে সে তো আর কিনতেও পারবে না, তার শারীরিক সামর্থ্যও থাকবে না। আমার বাবা ইভেন এখনো আমারে বলতেছে, বলে বাবা তুই যে ডিসিশন নিবি আমি সব সময় তোর পাশে আছি, আমি যদি বাইচা থাকি আমি কখনোই তোর কোনো কিছুতে আটকাবো না, কিন্তু তুই সুখে থাক। তুই যে ডিসিশন নিবি, সারা দুনিয়া যদি তোর সাইডে নাও থাকে আমি তোর পাশে আছি, আমাকে তুই সব সময় পাবি। আমি যতদিন বাইচা থাকবো আমাকে তুই সব সময় পাবি, তাও কখনো তোর কষ্ট আমি চাই না। তো এই বাপ আপনার বাড়িতে অপমান হয়ে ফিরাইছিল। আমি একটা মেয়ে হয়ে আমার বাবার অপমান সবকিছু সহ্য করে আমি 5টা বছর আমি কখনোই চাই নাই সংসারটা ভাঙুক। আমি সবকিছু সহ্য করে আমি মায়ের খাইছি, অপমান সহ্য করছি। ওইটাই যে ফিউচারে আমার বাচ্চাটা বড় হয়ে আমাকে ব্লেম দিবে যে মা তুমি ট্রাই করো নাই। মানুষ অনেক কষ্ট করে, মানুষ মায়ের গোতা খাই থাকে, তুমি ট্রাই করো নাই মা, তুমি আমার জন্য কোনো কিছু করার ট্রাই করো নাই, তোমার জন্য আজকে আমি বাবা হারা, আজকে আমি মা হারা তোমার জন্য। আমি জাস্ট ওই কথাটুক চিন্তা করে আমি কখনোই এগুলা রিয়া করি নাই, আমি কখনোই ছাড়তে চাইনি। বাট এখন বাধ্য হয়ে আমি কখনো সোশ্যাল মিডিয়াতেও আমার চেহারা দেখাইতে চাই নাই, কিন্তু বাধ্য হয়ে আমি চাই সবাই আমার চেহারা দেখুক, সবাই জানুক যে আমি যেভাবে ফেস হয়েছি। বিয়ের আগে কিন্তু অনেক মিষ্টি মিষ্টি কথা বলে আমাকে নেওয়া হয়েছে, কিন্তু বিয়ের পরে কিন্তু তাদের রূপটা পুরাই ভয়ঙ্কর। বিয়ের আগে কিন্তু রূপটা এরকম ছিল না। আমার শাশুড়ির কথাবার্তা সে আমাকে ওই বাসায় কোনোভাবেই ফেস করতে পারে না। মানে সে চায় আমি বাবার বাড়ি পড়ে থাকি। কেন? তারা নাকি তার বাচ্চাদের নিয়ে 6 মাস 7 মাস বাবার বাড়ি পড়ে থাকছে, সে চায় আমি। আর এসব এসব কথা আপনার হাজবেন্ড সহ্য করতেছে? হ্যাঁ, আমার হাজবেন্ড সহ্য করতেছে। আমি দিন শেষে আমার শাশুড়ি আমার হাজবেন্ডের সামনে কিছু বলে না। যখন সে কাজের জন্য বের হয়ে যায় বাসা থেকে, সেই টাইমে আমার উপর মানে সে আমার গায়ে হাত না তুললে মেন্টালি আমার উপর অনেকটা অত্যাচার করা হয়। তোর বাবা এটা দেয় নাই, সেটা দেয় নাই, আমার ছেলেকে গাড়ি সাচ্ছে, বাড়ি সাচ্ছে, অমুক জায়গায় আমি বিয়ে দেই নাই, হ্যান-ত্যান এটা ওইটা। প্লাস এই যে বাবার বাড়ি থাকি, তুই বাবার বাড়ি যাস না, বাবার বাড়ি থাকস না, আমার ছেলেকে বাইধা রাখতে চাস। আর খালি বলে আমার ছেলের উপর জাদুটোনা করছিস। তো দিন শেষে আমি যখন তার কাছে এগুলা বলি, তোমার মা আমার সাথে এরকম এগুলা বলে, সে বলে ঠিকই তো বলে, আমার মা তো ঠিকই বলছে, তোমারই সব দোষ। তুমি আমার মার মন জয় করতে পারো নাই, তুমি আমার মার জন্য আমার মার সেবা করার চেষ্টা করো নাই, এর জন্য তোমার দোষে আজকে তুমি এগুলা শুনো, এখানে কারো কোনো দোষ নাই। তার বোন আমাকে আইসা বলে যে তোমাকে বিয়ে করে আমার ভাই ফাঁসিতে ঝুলতেছে। আমার ভাইকে তো আমি আরো বড়লোক দেখে বিয়ে করাইতে পারতাম, আমার ভাইকে বিয়ে করাইতে পারতাম, আমার মাকে কে হাত পা ভর দিয়ে রাখবে, কাজ করবে সারাদিন আমার বাসায়, এরকম মানুষ আমি বিয়ে করতে পারতাম। তোমাকে আমি কেন বিয়ে করাইছি যদি কাজই না করো? অথচ আমি যাই করি না কেন, এখন একটা ফ্যামিলি আমি কাজ না করলে একটা পরিবার এভাবে টিকে আছে? একটা মহিলা কখন এটা সম্ভব যে তার বসে থাকতে সংসারে পারে না। কিছুই করে না? বসে থাকতে পারে না। মেয়েরা কোনোদিন বাসায় বসে থাকতে পারে না। তার পঙ্গু ফ্যামিলি মেয়েও কাজ করে। ইভেন তারা বলে যে আমি নাকি আমার বাচ্চাটাকে পর্যন্ত পালি না, বাচ্চাটাকেও নাকি তারা পালে। আমার একটা বাচ্চা 3 বছর মানে এভাবে বাচ্চাটা বড় হয়ে গেছে, আমি তাকে না ধরলে, আমি তাকে না হাওয়া খায় বড় খাওয়াইলে, হইছে। আমি তাকে লালন পালন না করলে এভাবে বাচ্চাটা বড় হয়ে গেছে। জানেন আপনি কথা বলতেছেন, আমি শুধু আপনার বাপের কথা চিন্তা করতেছি। মানে আমার সেই বাবা সেই অপমান অপদস্থ হওয়ার পরেও আমার বাবা আমার সাপোর্টে, যে তুই যেভাবেই করবি, তুই যেভাবেই যেটা চাবি, আমি সবসময় তোর পাশে ঢাল হিসেবে দাঁড়ায় আছি। আমি যতদিন দুনিয়াতে থাকবো তুই আমাকে তোর সুখের সময়ে তুই খুশি থাক, যদি আমার জন্য সুখ নষ্ট হয় তাহলে আমি কখনো তোর জীবনে আসবো না, কিন্তু দুঃখের সময় তুই সবসময় আমাকে পাশে পাবি। ইস! তুই আমাকে যেভাবে ডাকবি আমি সেভাবেই তোর পাশে আমি দৌড়ে আসবো। আমার ওই বাবা আজকে আমাকে সব শেষ করছেন আপনি আপনার বাপের। ওই সংসার করতে গিয়ে। একটু আমার মতো আমি তো সোশ্যাল মিডিয়াতে আসার সাহস কুলাইতে পারছি, আমার অবশ্যই আমার ফ্যামিলি সাপোর্ট আছে, আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট দিতে দেখে। অনেক ফ্যামিলিতে দেখবেন ভাইয়া সাপোর্ট দেয় না, ট্রু। ফ্যামিলি তো ওইভাবেই বলে
যে সহ্য করো মা, সহ্য করো, আমরাও মায়ের গুতা খাইছি, আমরাও কষ্ট করে সংসার করতেছি, সহ্য করো। অনেক মহিলারা আছে, অনেক এরকম আছে যে স্বামীর অত্যাচার সহ্য করেই থাকে, বাচ্চার দিকে তাকিয়ে, বাবা মার সম্মানের দিকে তাকিয়ে সবকিছু করে সহ্যের একটা থাকে। কিন্তু আমি এটাই সবাইকে সাজেস্ট করব, কখনোই সহ্য করে থাকবেন না, কারণ ফিউচারে এটা কখনোই আপনাকে শান্তি দিবে না, আপনি কখনোই এটা দিয়ে সুখ পাবেন না। আমি যেরকম মনে করছি, আমি তো চাইলে প্রথম দিকে জিনিসটা, আমার সন্তান হওয়ার আগে যখন প্রথমবার আমার উপর যৌতুকের জন্য প্রেশারাইজড করা হয়, ওই টাইমে আমার উচিত ছিল তাকে ছেড়ে দেওয়া, তার সম্পর্কে যৌতুকের মামলা করা তার পুরো ফ্যামিলির জন্য। কিন্তু আমি সেটা করি নাই, এটা আমার জীবনে অনেক বড় একটা ভুল ছিল। আমি করলে আজকে এরকম ভাবে, আজকে আমার ডিভোর্স হয়ে গেছে, সে আরেকটা মেয়েকে বিয়ে করে আবার সেরকম ভাবে ফাঁসাবে না। সো এরকম ভাবে শুধু আমার হাজবেন্ড একা না, যাই হোক, সে আমার হাজবেন্ডও না, এখন আমার ডিভোর্স হয়ে গেছে। বোন, যদি আপনার লাইফ থেকে শেখার যাচ্ছে। কিছু থাকে কি আছে বলেন তো, মানুষ যারা দেখতেছে। আমার লাইফ থেকে শেখার এটাই যে আমি যেরকম ভাবে অত্যাচার সহ্য করে, বাবা মার অপমান সহ্য করে থাকছি মুখ বুঝে, কখনোই মায়ের খেয়ে অত্যাচার সহ্য করে ফিজিক্যালি মেন্টালি টর্চার্ড হয়ে কখনো সহ্য করে থাকবেন না, কখনোই না। অবশ্যই আপনাদের ভয়েস তুলবেন, অ্যান্ড তখনই ওই মানুষের এগেইনস্ট স্টেপ নেবেন যে আপনার ক্ষতি করার চেষ্টা করে। যে মানুষটা আপনার বাবা মার সম্মান দিতে পারে না, সে মানুষটা কখনোই যৌতুকের জন্য আপনাকে অত্যাচার করতে পারে, তার ফ্যামিলির দোষ সে দেখে না, শুধু আপনার দোষ দেখে, যে দোষ আপনি কখনো করেনই, তাহলে কখনোই সেই মানুষের কাছ থেকে আপনি ফিউচারে ভালো কিছু আশা করতে পারেন না। আপনি সেই মানুষকে জীবন সঙ্গী হিসেবে সেই মানুষের সাথে কাটিয়ে দেওয়ার আশা তো করতেই পারেন না, বরঞ্চ দুঃখে আপনার জীবন কাটবে সারা জীবন, সুখে কখনোই কাটবে না, কখনোই কাটবে না। অ্যান্ড লাস্টলি আমি এসে পড়ি, আমার আমাকে আমার ননাস বাসা থেকে বের করে দেয়। হ্যাঁ, আমাকে জোর করে বাসা থেকে বের করে দেয়, আমাকে বাসা থেকে বের করে দেয়। আর সে husband? এরকম ক্লেম করে যে চুলের মুঠি ধরে ওকে টেনে বের করে দাও। হাজবেন্ড কিছুই বলে না। হাজবেন্ড কি বলবে? হাজবেন্ড কিছুই বলে না। হাজবেন্ড ওটাই বলে, হ্যাঁ আমার বোন যা বলে তাই ঠিক, আমার বোন ঠিকই বলছে, তোমাকে বিয়ে করে আমি ফাঁসিতে ঝুলতেছি, তোমার বিয়ে করে আমি কি পাইছি, আমার বাবা মা কি পাইছে, আমাকে বিয়ে করে তার বাবা মা সে কি পাইছে, কিছুই পায় নাই। বলে খালি রূপ থাকলেই হয়ে যায়, তোমার মধ্যে তো কোনো কিছুই নাই, তুমি একটা ভালো মানুষ না, ভালো মেয়ে না, তুমি কোনো কিছুই না, তোমাকে দ্বারা আমার বাবা মা আমি কিছুই পাই নাই। আমার বোন যে আসছে, আমার বোনের কি সেবা যত্ন করছে, আমার বোন কি পাইছে তোমার থেকে। ইভেন তখন আমার শাশুড়ি আমারে বলতেছে, তুই বাসা থেকে বের হয়ে যাবি, আমাদের তরফ থেকে যত গহনাগুলো দেওয়া, এই গহনাগুলো সব আমাকে জমা দিয়ে যাবি আমার কাছে। পরে আমি আমার ব্যাগটা খুলে দেখাই এভাবে যে, মা আমি একটা ব্যাগে নিয়ে যাচ্ছি, আমার ব্যাগটা আপনি চেক করেন, এই ব্যাগের ভিতরে গহনা জায়গা হবে না, গহনা নাই, আমি জাস্ট আমার ফোন, আমার পার্সটা অ্যান্ড আমার চশমা, আমি এতটুকু জিনিস আমি নিয়ে আসছি, দ্যাটস ইট, আমি আর একটা কিছু নিয়ে আসি নাই, ইচ অ্যান্ড এভরিথিং আমি রেখে আসছি। অ্যান্ড এখন তারা দেখতেছে যে এরকম ভাবে তারা আমার বিরুদ্ধে কোনো কিছু খুঁজে পাইতেছে না। এখন আমি 3 মাস ধরে এসে পড়ছি, ডিভোর্স দিয়ে দিছি হচ্ছে 1.5 মাসের কাছাকাছি। এখন তারা মানুষজন জড়ো করছে, এলাকার মানুষজন জড়ো করে এরকম আলমারি ভাঙছে আমার রুমের। আলমারি ভেঙে দেখাইতেছে রুমে কোনো গয়না নেই, কোনো গয়না নেই, ও গয়না চুরি করে পলাইছে। অ্যান্ড বিপ্লব যে আমার এক্স হাজব্যান্ড ছিল, উনি সবার কাছে ফোন করে সবার কাছে বলতেছে ওর বাবা চোর, ও চোর, গহনা চুরি করে পলাইছে, গহনা চুরি করে এই টাকা দিয়ে কতদিন চলবে। অথচ আমি দেখায় আসছি, আমি যে বলতেছি আমি তোমার আম্মুকে দেখায় আসছি, তোমার আম্মু দেখছে, আমার ব্যাগটা পর্যন্ত চেক করে, হ্যাঁ অবশ্যই ভিডিও করে। এই যে বোকামিগুলা, আমার এই বোকামিগুলা, এখানে যে আমার দোষ, আমার এই বোকামিগুলো যাতে কোনো মেয়ে না করে। শাশুড়ি যখন অত্যাচার করতেছিল ওগুলো অডিও রেকর্ড বা ভিডিও রেকর্ড করে রাখা দরকার ছিল। অডিও আমার কাছে আছে, অডিও রেকর্ডিং আমার কাছে কিছু আছে, পারা যাবে। এবং অবশ্যই